আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চে আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ। জামাতের আমির শফিকুর রহমান বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের খুব পরীক্ষিত বন্ধু। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের বন্ধু কি শত্রু, এটা মোটামুটি আমাদের সবার কিছু না কিছু ধারণা আছে। এই ভিডিওতে আমি আলোচনা করব যে মার্কিন যুক্তরাষ্ট্র কি জামাতের বন্ধু, নাকি জামাতের শত্রু, নাকি তারা পরস্পরের সহযোগী, নাকি তারা পরস্পরের শত্রু। এই আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমাদের দেশের যে জামাত, এর যে বহুরূপী চরিত্র এবং জামাত যে নিজের যেটা উদ্দেশ্য সেইটা হাসিলের জন্য যে কোনো কর্মে নিয়োজিত হতে পারে, সে সম্পর্কে বাংলাদেশের মানুষের মধ্যে সচেতনতা কাজ করে না তা বলবো না, কাজ করে। কিন্তু জামাত, আওয়ামী লীগ, বিএনপি, এই প্রতিটা দল যেহেতু বাংলাদেশে হিন্দু ঘৃণা, ভারত ঘৃণা ছড়িয়ে দিতে সক্ষম হয়েছে, সে কারণে এই সচেতনতা সত্যিকার অর্থে একটা উপলব্ধির বাইরে গিয়ে জামাতকে প্রতিহত করার কাজে ব্যবহার করা সম্ভব হয় না। একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, ভারত ঘৃণা, হিন্দু ঘৃণা ছড়িয়েছে, বিএনপি ছড়িয়েছে, আওয়ামী লীগ ছড়িয়েছে, জামাত ছড়িয়েছে, হেফাজত ছড়িয়েছে, জাতীয় পার্টি ছড়িয়েছে। মোটা দাগে ডান বা বাংলাদেশের সব দল কিন্তু হিন্দু ঘৃণা, ভারত ঘৃণা ছড়ানোতে কম বেশি কন্ট্রিবিউট করেছে। কোনো দল পাওয়া যাবে না বাংলাদেশে যে ভারত ঘৃণা, হিন্দু ঘৃণা ছড়ানোতে কোনো ভূমিকা রাখেনি। কিন্তু ভারত ঘৃণা, হিন্দু ঘৃণা ছড়ানোর একমাত্র আপনার লুজার হলো আওয়ামী লীগ। ভারত ঘৃণা, হিন্দু ঘৃণা ছড়িয়ে সবাই লাভবান হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে আওয়ামী লীগ। তাহলে আওয়ামী লীগকে অবশ্যই সচেতনভাবে ভারত ঘৃণা, হিন্দু ঘৃণা, তাহলে আওয়ামী লীগকে অবশ্যই সচেতনভাবে ভারত ঘৃণা, হিন্দু ঘৃণা ছড়ানো থেকে বিরত তো থাকা উচিত, উপরন্তু উল্টো কাজটা করা উচিত, তা নয় কি? কিন্তু আওয়ামী লীগ কি আপনার প্রজ্ঞার দিক থেকে সে সক্ষমতা রাখে? সেই প্রজ্ঞাটা আওয়ামী লীগের তৈরি করা জরুরি। কিন্তু আমার আলোচনাটা হলো যে জামাত আর মার্কিন যুক্তরাষ্ট্র, তারা কি বন্ধু না শত্রু? আচ্ছা, বন্ধু এবং শত্রুর আলোচনায় প্রবেশ করার আগে জামাতের কয়েকটা হিপোক্রিসি, যেটা আবার মোটামুটি বাংলাদেশের মানুষের সামনে পরিচিতি পেয়েছে, সেটা একটু তুলে ধরা যাক। দেখুন, জামাতের প্রকৃত বন্ধু, জামাত যাদের রাজনীতি অনুসরণ করে, জামাত যে পথে সাফল্য পেতে চায়, সেটা হলো পুরোপুরি ইরানিয়ান মডেল। ইরানে বর্তমানে যে শাসক গোষ্ঠী আছে, যদিও তারা শিয়া, জামাত কিন্তু তাদেরকে অনুসরণ করে। এইটা বাংলাদেশের খুব কম মানুষ কিন্তু জানে। আমার মনে হচ্ছে জানে, এটা অন্তত পাবলিক ডোমেনে আলোচনায় আমরা দেখি না। অথচ জামাতের কার্যক্রম, চাতুর্য, এগুলো সবকিছু জামাতের যে ভ্রাতৃপ্রতিম সংগঠন আছে, যেমন ধরেন মিশরের ব্রাদারহুড কিংবা পাকিস্তানের জামাত, এই দুইটা প্রতিষ্ঠান থেকে বাংলাদেশের জামাতের কার্যক্রম অনেক বেশি চাতুর্যপূর্ণ। কিছুটা আপনার এরদোগানের পার্টির সাথে মিল আছে, কিন্তু অনেক বেশি মিল আছে ইরানের শাসক গোষ্ঠীর কৌশলের সাথে। তাহলে স্বাভাবিকভাবে ইরান হওয়া উচিত জামাতের প্রেমিক বাংলাদেশে। সে প্রেম কিন্তু আছেও, কিন্তু জামাত এমন একটা সংগঠন যার কাছে প্রেম, প্রীতি এগুলো আসলে কোনো বিষয় না, আবেগ অনুভূতিও কোনো বিষয় না। বিষয় হলো যে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যাওয়া। জামাত ইসলাম কায়েম করতে চায়, কিন্তু সে মনে করে যে রাষ্ট্র ক্ষমতায় না গেলে সে ইসলাম কায়েম করতে পারবে না। আর রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য আপনি যদি জামাতের সবাইকে কন্ডিশন দেন যে তোমরা হিন্দু হয়ে যাও, সে হিন্দু হয়ে যাবে। সবাইকে যদি আপনি কন্ডিশন দেন তোমরা খ্রিস্টান হয়ে যাও, সে খ্রিস্টান হয়ে যাবে। সবাইকে যদি আপনি কন্ডিশন দেন যে তোমরা ইহুদি হয়ে যাও, সে ইহুদি হয়ে যাবে। মনে মনে হবে না, উপর থেকে হবে। একমাত্র ক্ষমতায় আসার পর সে তার আসল চেহারা দেখাবে, এটা হলো তার পরিকল্পনা। ফলে জামাত একই সাথে আপনি দেখবেন যে ইরানেও যাচ্ছে খামিনির জানাজা পড়তে, আবার যুক্তরাষ্ট্রকেও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সেই যে দক্ষিণ প্লাজায় যেটা করলো মার্কিন রাষ্ট্রদূত, তাদের যে স্বাধীনতা দিবস পালন করলো বা জাতীয় দিবস, সেখানে গিয়ে কিন্তু জামাতের শফিক এই কথা বলেছে। এইভাবে আমরা জামাতের শত শত আপনার সঠতা, হিপোক্রিসি, যা যা বলেন এগুলো কিন্তু আমরা দেখাতে পারি। কিন্তু বাংলাদেশের মানুষ ওই একই কথা, যে তার সচেতনতা, সে বোঝে জিনিসটা, কিন্তু তার ঊর্ধ্বে উঠতে পারে না। ঊর্ধ্বে উঠে জামাতের ক্ষতি থেকে দেশকে রক্ষা করার জন্য সে আওয়ামী লীগও পারে না, বিএনপিও পারে না, কেউ পারে না। কারণ হলো এরা সবাই আবার
জামাতের যে গভীর অর্জন, যে ভারত ঘৃণা হিন্দু ঘৃণা ছড়িয়ে দেয়া, যেটাতে বিএনপি ওপেনলি অংশগ্রহণ করে, আওয়ামী লীগ নিশ্চুপভাবে অংশগ্রহণ করে, সেটা দ্বারা আবার সবাই কিন্তু আপনার প্রভাবিত। এগুলো ঠিক আছে, কিন্তু জামাত কি মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধু? জামাত কি মার্কিন যুক্তরাষ্ট্রকে বন্ধু মনে করে? মোটেও বন্ধু মনে করে না। মার্কিন যুক্তরাষ্ট্র জামাতকে মানুষই মনে করে না। জামাতও মার্কিন যুক্তরাষ্ট্রকে মানুষ মনে করে না। জামাত যেই বিশ্বাস নিয়ে চলে, সেখানে তো মুসলমান ছাড়া অন্য মুসলমানকে মানুষ মনে করার কোনো কারণ নাই। সেই জায়গায় তাদের হাদিস কোরআনের আয়াত সব আছে, সেই তর্কে আমি যাচ্ছি না, সে আলোচনা এটা নয়। জামাত মার্কিন যুক্তরাষ্ট্রকে মানুষ মনে করে না, অর্থাৎ মার্কিন এই ইহুদি নাসারাদের। আবার ইহুদি নাসারাও কিন্তু জামাতকে মানুষ মনে করে না। জামাত কি মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু সন্ত্রাসী মনে করে। তারপরও মার্কিন যুক্তরাষ্ট্র জামাতের মতো দলগুলোকে আপনার পৃষ্ঠপোষকতা দেয় তাদের সাম্রাজ্যবাদী স্বার্থ রক্ষা করার জন্য। তারা এই ভেবে দেয় যে এই ধরনের জামাত জাতীয় যেই পদার্থটা আছে, এই পদার্থটা বাংলাদেশের কাছে যত শক্তিশালী হোক, সে বাংলাদেশের আপনার স্বাধীনতা যুদ্ধের সময় আপনার পরাজিত হিসাবে দলিলে স্বাক্ষর করে কিন্তু 2026 এসে 75 সিটের সংসদে বসে যেতে পারে। বাংলাদেশে সে বহু ক্ষমতাশালী একটা সংগঠন ইত্যাদি। মার্কিন যুক্তরাষ্ট্র তাকে কিছুই মনে করে না। উদাহরণটা কি দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের যে আফগানিস্তানের যে সরকার ছিল, সোভিয়েত সমর্থিত বলেন বা সোভিয়েতের সরকারই বলা যায় একটা সময় পর্যন্ত, তাদেরকে পরাজিত করার জন্য আপনার পাকিস্তানের সহযোগিতায় সারা পৃথিবী থেকে কিন্তু আপনার মুজাহিদিন নামে জঙ্গি এবং সন্ত্রাসী সংগ্রহ করে সেগুলো সোভিয়েত সরকারের বিরুদ্ধে কিন্তু তারা লেলিয়ে দিয়েছিল। এই লেলিয়ে দেওয়ার পরে রাশিয়া এই ইসলামিক জঙ্গিদের সম্পর্কে একটা ভয়াবহ শিক্ষা গ্রহণ করেছে, পরিষ্কার শিক্ষা। সেই শিক্ষাটা কি? সোভিয়েত ইউনিয়ন তো আফগানিস্তানে তো মার্কিনীদের কাছে বা এই জঙ্গিদের কাছে রাশিয়া তো পরাজিত হয়েছে, সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া 89 সালটাল 91 92 এসবের দিকে। কিন্তু প্রেসিডেন্ট পুতিন এবং রাশিয়া, যেটা সোভিয়েত ইউনিয়নের উত্তরাধিকার ওই এলাকায়, তারা কিন্তু ওই অভিজ্ঞতাটা আপনার খুব ভালোভাবে মনে রেখেছে। রাখার আজ পর্যন্ত রাশিয়াতে আপনি তারা চেচনিয়া নামে তাদের যে আপনার প্রদেশ আছে, সেখানে জঙ্গিদের কিভাবে রাশিয়া নির্মূল করেছে, এইটা যারা জানেন না তারা জেনে নিয়েন, আমার ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। অর্থাৎ প্রেসিডেন্ট পুতিন দেখেন ইরানের বন্ধু, যেখানে যেখানে অনেক কিছুর বন্ধু কিন্তু রাশিয়া, তাই না? কিন্তু রাশিয়া নামক ভূখণ্ডে ইসলামিক জঙ্গি অর্থাৎ জামাত যাকে মনে করা হয়, তাকে কড়া ব্যবস্থা কি? সোজা গুলি করে মেরে ফেলা, আর কোনো ধরনের ব্যবস্থা কিন্তু পুতিন সাহেব এখানে যায় না। একই ব্যবস্থা কিন্তু মার্কিনীরাও করে। মার্কিনীরা দেখেছে যে এই জঙ্গি গোষ্ঠীকে ব্যবহার করা যায়, এদেরকে যে কোনো সময় মেরে ফেলা যায়, এবং মেরে ফেলাতে ওরা অতদিন তো প্রথম দিকে মেরে ফেলার দরকার কি, এইরকম একটা ভাবসাব ছিল ওদের, যে এই চিড়িয়াগুলো তো আমাদের ক্ষতি করতে পারবে না, রাষ্ট্র হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো ক্ষতি করতে পারবে না, এই কনফিডেন্স মার্কিন যুক্তরাষ্ট্রের ছিল। কিন্তু বিন লাদেন এবং তার সহযোগীরা দেখলো, যারা আফগানিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্রের রিক্রুট হয়ে যুদ্ধ করতে গিয়েছিল, তারা দেখলো যে মার্কিন যুক্তরাষ্ট্র তাদেরকে মানুষ মনে করে না, গা জ্বলে না। আপনাকে যদি মার্কিন যুক্তরাষ্ট্র ব্যবহার করে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটাতে পারে, তারপর আপনাকে মানুষ মনে করে না, সন্ত্রাসী মনে করে, আপনার গা জ্বলবে না? ঠিক এই গা জ্বালাটা ছিল বিন লাদেনের। বিন লাদেন তখন কি করলো? সে মার্কিন যুক্তরাষ্ট্রকে ধ্বংসের পরিকল্পনা করলো। মার্কিন যুক্তরাষ্ট্রকে ধ্বংসের পরিকল্পনা কি? সে মার্কিন যুক্তরাষ্ট্রের 2টা বিল্ডিং উড়িয়ে দিল নিউ ইয়র্কে, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের আপনার একেবারে সম্পূর্ণ একটা অহংকারের চিহ্ন ছিল। যেমন আমাদের সংসদের দক্ষিণ প্লাজা আমাদের অহংকারের চিহ্ন, যেখানে এখন মার্কিনীরা তাদের জাতীয় দিবস পালন করে। বিন লাদেন ওই 2টা উড়িয়ে দিল বিমান হামলা ঘটিয়ে। এখন বিন লাদেন তো যত আপনার কাছে যত সম্মানের মানুষ হোক, ভালোবাসার মানুষ হোক, আমার এই ভিডিওগুলো যারা শুনছেন তাদের বেশিরভাগের কাছে তো বিন লাদেন হিরো এবং আপনার অনেক ভালোবাসার মানুষ। এটাও কিন্তু হতো না যদি আমাদের
71 সালের 16 ডিসেম্বর থেকে জামাতের ওই হিন্দু ঘৃণা ভারত ঘৃণা প্রোগ্রামটা সাকসেসফুল না হতো, তাহলে আপনি কিন্তু বিন লাদেনকে এখন যেভাবে আপনি আপনার প্রেমিক বন্ধু ভাবছেন সেটা ভাবতেন না। যাই হোক, এখন বিন লাদেন তো একজন সন্ত্রাসী, আত্মঘাতী সন্ত্রাসী। আত্মঘাতী সন্ত্রাসী প্রথমে ছিল না, পরে হয়েছে। সন্ত্রাসী যদি হয়ে যান, আপনি যদি মুজাহিদিন হয়ে যান, আপনার চিন্তার সীমাবদ্ধতা থাকবে। আপনি ভাববেন যে আমি কায়দা করে মার্কিন যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দিতে পারবো, তাদেরকে ধ্বংস করে ফেলতে পারবো, এবং বিন লাদেনের সকল সহযোগী সেটা মনে করে। বিন লাদেন এই 2টা বিল্ডিং উড়িয়ে দেওয়ার পরে কি হয়েছে জানেন? মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তানে হামলা চালায়। কাদের উপর হামলা চালিয়েছে? যেই তালিবানকে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তান এরা বন্ধু মানে রিক্রুট করেছে, উৎপাদন করেছে, যে তালিবান এখন আবার মার্কিন আফগানিস্তানে ক্ষমতায়। বোঝেন, বিন লাদেনের ওই আঘাত মার্কিন যুক্তরাষ্ট্র সহ্য না করতে পেরে পুরা আফগানিস্তানের কি অদশা চালিয়েছে, কিভাবে এই তালিবান জঙ্গি এবং বিন লাদেনদের মেরেছে, পরবর্তীতে কিভাবে বিন লাদেনকে মেরেছে। শুধু তাই নয়, যেই পাকিস্তান এই জঙ্গি সংগ্রহে, জঙ্গি উৎপাদনে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ হেল্পার ছিল, সেই পাকিস্তানকে পারভেজ মোশাররফের নেতৃত্বে হাজার হাজার জঙ্গি খতমে আমেরিকা বাধ্য করেছে। বাংলাদেশের জামাত এই শফিক এই ইতিহাসগুলো জানে না। এই ইতিহাস জানার পরও শফিক যে মার্কিন যুক্তরাষ্ট্রকে বলে যে তার পরীক্ষিত বন্ধু, আমি জানি যে সে বাংলাদেশের পরীক্ষিত বন্ধু বলেছে। বাংলাদেশের মার্কিন যুক্তরাষ্ট্র পরীক্ষিত বন্ধু নাকি অপরীক্ষিত বন্ধু, জামাতের শফিকের সেখানে কি আসে যায়? আসে যায় যদি জামাতের বন্ধু কিনা মার্কিন যুক্তরাষ্ট্র, সেখানে শফিকের এসে যায়, তাই না? শফিক কি এই ইতিহাসটা জানে না? আজকে মোটা দাগে সকল জঙ্গি, শফিক থেকে শুরু করে, তারা সবাই মার্কিন যুক্তরাষ্ট্রকে ততটুকু ঘৃণা করে যতটুকু ঘৃণা বিন লাদেন মার্কিন যুক্তরাষ্ট্রকে করে মৃত্যুবরণ করেছে। এই জায়গায় কিন্তু আপনার ভিন্ন চিন্তা করার আসলে কোনো সুযোগ নাই, সত্যটা আপনাকে বুঝতে হবে। তারপরও শফিক এই যে মার্কিন যুক্তরাষ্ট্রকে বলে তারা আমাদের পরীক্ষিত বন্ধু, কেন বলে? কারণ হলো জামাতের স্বপ্ন মার্কিন যুক্তরাষ্ট্র একদিন জামাতকে বাংলাদেশের ক্ষমতায় বসালেও বসাতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র যা যা চায় সেটা যদি বিএনপি দ্বারা না হয়, তাহলে বিকল্প হিসাবে তো শফিকের দল থাকে। আর মার্কিন যুক্তরাষ্ট্র তো এগুলো কিছু মনে করে না। বাংলাদেশে গণতন্ত্র হইল কি না হইল, বাংলাদেশের 18-20 কোটি মানুষ জামাতের নিষ্পেষণে ধ্বংস হয়ে গেল কি না গেল, এতে মার্কিন যুক্তরাষ্ট্রের কিছুই এসে যায় না। ফলে কৌশলগত কারণে এখন মার্কিন যুক্তরাষ্ট্র জামাতের বন্ধু, জামাত মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধু। কিন্তু দেখেন, আবার জামাতের কার্যক্রমে, জামাত এবং ইসলামিক জঙ্গি মুজাহিদিন যা যা আপনি বলতে পারেন, এদের কার্যক্রমে সারা পৃথিবীর মুসলমানকে এখন কিন্তু পশ্চিমা বিশ্ব আর মুসলমান মানুষ মনে করে না। মুসলমান মনে করে, আদতে জঙ্গি মনে করে, সবাইকে, আমাকেও মনে করে। আপনি হয়তো বাংলাদেশের মনে করেন 10,000 কোটি টাকার মালিক, আপনি জামাতকে প্রচুর পয়সা দেন, আপনার বিশাল পেট, বিশাল দেহ, হ্যাঁ, বস্তা ভর্তি, ব্যাগ ভর্তি ডলার, আপনি আমেরিকার কোনো ইয়ে দিয়ে জানতো, এয়ারপোর্ট দিয়ে, সেখানে কিন্তু আপনাকে নাজেহাল করবে। ওরা ওই জায়গায় কিন্তু আপনাকে এক বিন্দু ছাড় দিবে না। এবং অনেক এইরকম অনেক চোরা কারবারি কোটিপতি আমাকে বলেছে যে তার নিজেকে মানুষ মনে হয় না যখন ওই অত্যাচারটা হয়। অর্থাৎ তার যখন প্যান্টের পকেট চেক করে, তার যখন বেল্ট খুলে তাকে চেক করে, তাকে যখন একটা আলাদা রুমে বসিয়ে রাখে কিছুক্ষণ, নানান প্রশ্ন করে, তার তো গা জ্বলে। আরে আমি 10,000 কোটি টাকা চুরি করেছি, আমার এত টাকা, এই যে কর্মচারী আমাকে এটা চোরে, তো আমি এরকম 100 আমি কিনে ফেলতে পারি, সে মার্কিন যুক্তরাষ্ট্রের হোক কি অন্য দেশের হোক, আমাকে কি অপমানটা করছে, গা জ্বলে যায়, কিচ্ছু করতে পারে না। অর্থাৎ এই 10,000 কোটি টাকার মানুষটাকেও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র একটা প্রাণীর মতো আপনার ব্যবহার করে, মানুষের মতো ব্যবহার করে না। অবস্থাটা এমন দাঁড়িয়েছে, এই জামাত এবং বিন লাদেন এদের কার্যক্রমে, হঠকারী কার্যক্রমে মার্কিন যুক্তরাষ্ট্র এমনকি তার নাগরিককেও, সাদা লোকদেরও কিন্তু ওরা চেক করে। কারণ ভয় পায় কোন সাদা লোক আবার কলমা পড়ে এই ঘটনা ঘটিয়ে দিতে পারে, হ্যাঁ, পকেটে কিছু একটা নিয়ে এয়ারপোর্টটা উড়িয়ে দিতে পারে। সে সবাইকে চেক করে, কাউকে কিন্তু চেক করতে আপনার কুণ্ঠাবোধ করে না। কিন্তু মুসলমান পেলে সে কিন্তু নজরটা তার ভিন্ন হয়ে যায়। আপনি জামাত প্রেমিক হবেন, পৃথিবীর সাথে আপনার এখন সম্পর্কটা এটা হয়ে গেছে। মোটা দাগে আসলে সারা বিশ্বের মুসলমানদের অমুসলিম জনসংখ্যা সন্ত্রাসী হিসাবে মনে করে। আপনি যতই মনে করেন যে আপনি লাট সাহেব হয়েছেন, প্রিন্স হয়েছেন, সৌদি প্রিন্স, জানে যে এটা একটা পোটেনশিয়াল সন্ত্রাসী। সন্ত্রাসী এখন না, সে পোটেনশিয়াল সন্ত্রাসী, যে কোনো সময় হয়ে যেতে পারে। কারণ টুইন টাওয়ার যারা ওইখানে যারা বিমান ঢুকিয়ে দিয়েছিল, ওগুলো সব বেশিরভাগ সৌদি ছিল, সৌদি নাগরিক। এরপরে আর কি
বুঝতে অসুবিধা থাকে যে জামাত আর মার্কিন যুক্তরাষ্ট্র কোনোভাবেই কেউ কারো বন্ধু না। জামাতের বন্ধু হলো ইরানের শাসক গোষ্ঠী, জামাতের বন্ধু হলো আফগানিস্তানের তালেবান। মার্কিন যুক্তরাষ্ট্র জামাতের বন্ধু নয়। জামাতও সেটা জানে, মার্কিন যুক্তরাষ্ট্র সেটা জানে। জামাত ভাবে তার স্বার্থ হাসিলে মার্কিন যুক্তরাষ্ট্র তাকে সহযোগিতা করতে পারে, সেটা হলো বাংলাদেশের ক্ষমতায় বসানো। আর মার্কিন যুক্তরাষ্ট্র ভাবে যে এইসব সন্ত্রাসীকে মেরে ফেলা তো আমার জন্য এক দুইয়ের ব্যাপার, বাংলাদেশে মারবো, যে আফগানিস্তানে মারবো, পাকিস্তানে মারবো, যে কোনো দেশে বিমান হামলা করে মেরে ফেলবো। এই হলো আসলে তাদের মধ্যে পারস্পরিক আপনার ভেতরের সম্পর্ক। বাইরের সম্পর্ক আপনি স্বার্থ দিয়ে বিচার করতে পারেন, কিন্তু ভেতরের সম্পর্ক কিন্তু জামাতের দৃষ্টিতে তো মুসলমান ছাড়া আর কেউই মানে নিকৃষ্ট প্রাণীর চেয়েও খারাপ, এটা জামাতের বিশ্বাস। আর মার্কিন যুক্তরাষ্ট্র এদের সবাইকে সন্ত্রাসী মনে করে, মোটা দাগে সব মুসলমানকে সন্ত্রাসী মনে করে। আর এই পুরো বিপর্যয়ের জন্য আপনি মার্কিন যুক্তরাষ্ট্রকে দায় দিতে পারেন, কিন্তু আমি সম্পূর্ণ দায়টা জামাতের মনে করি, বিন লাদেনদের মনে করি। ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তার মর্মান্তিক মৃত্যু সারা পৃথিবীকে কাঁদিয়েছে, সারা পৃথিবীর মানবতাকে কাঁদিয়েছে, শুধু ইসলামপন্থী নয়। যে সকল মানুষ স্বাধীনতার স্বপ্ন দেখেন, যে সকল মানুষ একটি জাতিকে ঐক্যবদ্ধ রাখতে চান, যে সকল মানুষ লড়াই এবং সংগ্রাম করতে চান সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে, তাদের সকলের নিকট বিপ্লবের বিমূর্ত প্রতিক্রিয়া হিসাবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যে একটা জায়গা করে নিয়েছিলেন, এই গত 100 বছরে জীবদ্দশায় কোনো মানুষ এই পর্যায়ে পৌঁছতে পারেননি। তার শিক্ষা, তার দীক্ষা, তার ব্যক্তিত্ব, তার মাধুর্যময়তা, তার শব্দচয়ন, তার শান্ত এবং সুষ্ঠ মূর্তি, সব মিলিয়ে তিনি ছিলেন এক অনন্য বিশ্বমানব। এই ইরান এবং ইসরায়েলের এই যুদ্ধ উপলক্ষে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন। ভাষণের প্রতিটি শব্দ, প্রতিটি তাল, প্রতিটি লয় তিনি ফার্সি ভাষাতে দিয়েছিলেন, আর আমরা ইংরেজিতে শুনেছি। তার সেই ইংরেজি ভাষা সারা জীবন আমার কানে বাজতে থাকবে। এত সুন্দর ভাষা আমি কখনো শুনিনি। কি নেই সেখানে? ধর্ম, কর্ম, মানুষের চিন্তা চেতনা, রাজনীতি, অর্থনীতি, সমাজ, মানুষের স্বপ্ন, সব কিছু মিলিয়ে এক অনন্য একটা জাতিকে ঐক্যবদ্ধ করার যে মহাময়তা আয়াতুল্লাহ আলী খামেনি ছড়িয়ে দিয়েছিলেন তার জীবদ্দশাতে। তার মৃত্যুর পরে সবাই কেঁদেছে, আমিও কেঁদেছি। সে মানুষের জানাজা বলা হয়ে থাকে 3 কোটি মানুষ এই জানাজাতে অংশগ্রহণ করেছে। যারা ধর্মকর্মে বিশ্বাস করেন তারা জানেন যে কিয়ামত সংগঠিত হবে, এবং কিয়ামতের যে ভূমি, এই ভূমিটিকে বলা হচ্ছে পারস্যের এই ভূমিতে কিয়ামত হবে। তো সেই কিয়ামতের একটা আলামত আমরা লক্ষ্য করলাম যে 3 কোটি মানুষ কোন একটি জানাজাতে অংশগ্রহণ করেছে, লাইভলি, সরাসরি। আর গায়েবী সারা পৃথিবীতে কত মানুষ যে এটার সঙ্গে একাত্ম অনুভব করেছে, সেটা যদি 100 কোটি হয়, 200 কোটি হয়, 300 কোটি হয়, মানে 300 কোটি মুসলমান নেই, কিন্তু অন্য ধর্মের মানুষও এটা দেখেছে, একাত্মতা অনুভব করেছে এই জানাজাতে। এবং এই একটি জানাজা এবং একটি মৃত্যু পৃথিবীর কোর্স অফ অ্যাকশনকে পাল্টে দিয়েছে। পুরো আমেরিকাতে কম্পন শুরু হয়ে গেছে। সেখানে ডোনাল্ড ট্রাম্প নিজে বলেছেন যে আয়াতুল্লাহ আলী খামেনির যে জনপ্রিয়তা, তার সম্পর্কে ইরানের মানুষের যে শ্রদ্ধা, এটা তিনি ভাবতেই পারেননি, অনুভব করতে পারেননি। তো যেটি হলো যে আমেরিকার যে শ্লাঘা, আমেরিকার যে জিঘাংসা, আমেরিকার যে অহমিকা, আমেরিকার যে বোধ এবং বুদ্ধি, সব কিছুতে আয়াতুল্লাহ আলী খামেনি তার জীবন, তার মৃত্যু, তার জানাজা, সব কিছুর উপরে রীতিমতো প্রচণ্ডভাবে চাবুকের আঘাত দিয়েছে। আমেরিকা কখনো এই অপমান ভুলতে পারবে না।
ভিয়েতনাম যুদ্ধে তাদের যে ঘটনা ঘটেছে, তারপর লিবিয়াতে, ইরাকে তারা যেভাবে অপমানিত হয়েছে, কিংবা ধরুন যেভাবে তারা লাঞ্ছিত এবং অপমানিত হয়েছেন আফগানিস্তানে, এই সবগুলো মানে তাদের এই রাষ্ট্রটা সৃষ্টি হওয়ার পরে সবগুলো অপমান, সবগুলো অমর্যাদা, সবগুলো পরাজয় একত্র করলেও ইরানের কাছে তারা যে অপদস্থ হয়েছে, অপমানিত হয়েছে, তার 1% হবে না। ইরান প্রতিটি অহংকারী আমেরিকান, প্রতিটি যুদ্ধবাজ অহংকারী আমেরিকান, প্রতিটি দাঙ্গাবাজ আমেরিকান, সৈন্য থেকে শুরু করে রাজনীতিবিদ, সবার একেবারে মস্তিষ্কে যে প্রতিটি নিউরন, সেই নিউরনের মধ্যে পরাজয়ের বীজ বপন করে দিয়েছে। ফলে সময়ের তাগিদে আমেরিকা মেনে নিয়েছে, নেগোসিয়েশন করেছে, দেয়ালে পিঠ থেকে গেছে, কিন্তু তারা এই অপমান কোনোদিন ভুলবে না। এবং শেষ সময়টা পর্যন্ত তারা একেবারে পতনের সর্বশেষ পর্যায় পর্যন্ত, যেভাবে ট্রয়ের সঙ্গে ট্রয় নগরী ধ্বংস হয়েছিল, মানে যেভাবে ইলিয়াড এবং অডিসি মহাকাব্য রচিত হয়েছিল ইরানকে নিয়ে, ঠিক এরকম ইরানের মাটিতে মহাকাব্য রচিত হবে, সেই শাহনামার মতো নতুন মহাকাব্য রচিত হবে। এবং সেই মহাকাব্যে যেভাবে রুস্তুম একজন মহাবীর, তেমনি এ যুগের সেই মহাকাব্যে আয়াতুল্লাহ আলী খামেনি নাম স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। আমাদের বাংলাদেশ থেকে অনায়াসে বহু মানুষ সশরীরে গিয়েছেন, আর বহু মানুষ দূর থেকে সমর্থন জানিয়েছেন এবং যাওয়ার ইরাদা বা ইয়াদ তাদের ছিল। আমাদের স্পিকার মহোদয় সেখানে গিয়েছেন, ইরানের স্পিকারের সঙ্গে তার সৌহার্দ্যপূর্ণ বৈঠক চমৎকার হয়েছে। বাংলাদেশকে উদ্দেশ্য করে তারা কোরআনের একটি বিশেষ আয়াত তেলাওয়াত করেছেন, যে তেলাওয়াতে আমাদের জুলাই যে বিপ্লব, সেই জুলাই বিপ্লবকে, জুলাই আগস্ট বিপ্লবকে তারা সম্মান জানিয়েছেন। আমাদের সংসদের নেতৃবৃন্দ, জুলাই আগস্টের বিপ্লবী যারা আছেন, তাদের কেউ কেউ সেখানে গিয়েছেন। ইটস গুড, এটা ভালো। কিন্তু সমস্যাটা যেটা হলো সেটা হলো ইরান এবং আমেরিকার যে যুদ্ধ, সেই যুদ্ধের সময় আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারিনি। আমরা বুক ফুলিয়ে ইরানকে সমর্থন দিতে পারিনি রাষ্ট্রীয়ভাবে, এবং আমরা আমেরিকাকে এবং ইসরায়েলকে ঘৃণা জানাতে পারিনি, জাতিগতভাবে পারিনি, দলগতভাবে পারিনি। এবং আমরা বিভিন্ন সময় হামাসের পক্ষে, ফিলিস্তিনের পক্ষে বিশাল মিছিল করি, কিন্তু যে হামাস ইরান তৈরি করেছে, যে ইসরায়েলের বিরুদ্ধে ইরান যুদ্ধ করেছে, যে গাজাকে টিকিয়ে রাখার জন্য একমাত্র মুসলিম রাষ্ট্র যারা তাদের শেষ রক্তবিন্দু দিয়ে তারা লড়াই করে যাচ্ছে, সে রাষ্ট্রটির উপর যখন আমেরিকা এবং ইসরায়েলের জুলুম চরম পর্যায়ে পৌঁছে গেল, আমরা শব্দ করতে পারিনি। আর এই কারণে ইরানের অভিমান ছিল, ইরানের কষ্ট ছিল। ফলে যখন সাময়িকভাবে হরমুজ প্রণালী খুলে দেওয়া হলো, বাংলাদেশের একটা জাহাজ ওখান দিয়ে পার হচ্ছিল, সেই জাহাজটিকে ইরান আটকে রাখে, অনেক দিন পর্যন্ত ইরান আটকে রাখে। পরবর্তীতে যে কোনো কারণে এটা ছেড়ে দেয়। এখন ইরান বিজয়ী হয়েছে, আমেরিকা পরাজিত হয়েছে, আর আমরা বাঙালি সব কিছু ভুলে এখন তেহরানের দিকে ধাবিত হচ্ছি। ইরানকে ভালোবাসার চেষ্টা করছি, আয়াতুল্লাহ আলী খামেনির জানাজাতে উপস্থিত হচ্ছি। যে মানুষ জীবিত অবস্থায় হাহাকার করেছে একটু সহানুভূতির জন্য, যে মানুষ জীবিত অবস্থায় প্রাণান্ত চেষ্টা করেছে এই পৃথিবীর দিকে তাকিয়ে একটা নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করেছে, কে তাকে সমর্থন করে? কোন রাষ্ট্র তার দিকে বন্ধুত্বের হাত বাড়ায়, গোপনে তাকে সহযোগিতা করে? আমরা করিনি। কিন্তু এখন তার মৃত্যুর পরে আমরা সদল বলে জানা যায় হাজির হতে, মানে যাকে বলা হয় রীতিমতো তেহরান ছুটে গেছি। এটি আমরা যে দুর্বলের শক্তের ভক্ত নরমের জম, এটা এই প্রথম প্রমাণিত হলো, নাম্বার 1। আর এতে কি আলটিমেটলি আমাদের কোনো উপকার হবে? কোনো উপকার হবে না। ইরান এরকম একটা নেশন,
এরকম একটা জাতি, তারা আগামীতে সুপার পাওয়ার হিসেবে আসছে। তাদের এই যে যুদ্ধবিধ্বস্ত দেশ, এই দেশটি পুনর্গঠন করার জন্য তারা আলটিমেটলি গোপনে এবং প্রকাশ্যে $300 বিলিয়ন, আমাদের টোটাল রিজার্ভ আছে এখন 37, তো তারা $300 বিলিয়ন ইতিমধ্যে আমেরিকা এবং তার মিত্রদের কাছ থেকে আদায় করার সকল ব্যবস্থা করে রেখেছে এবং টাকা তাদেরকে দিতে হবে। এবং ইরানের যে সকল অর্থ বিভিন্ন দেশে আটকা আছে, সেই অর্থের একটা বিরাট অংশ তারা গোপন এবং প্রকাশ্যে ছাড় করে নিয়েছে। ফলে এখানে আমাদের শ্রমিকদের জন্য একটা বিরাট বাজার হতে পারত, কিন্তু আমরা তো আমেরিকা দালাল, আমরা তো আমেরিকার কাছে আমাদের দেহ মন বিক্রি করে দিয়েছি। আমেরিকার কাছে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব কোন পর্যায়ে আছে, সেই মার্কিন চুক্তির প্রতিটি ধারা বিশ্লেষণ করলে বোঝা যায়। আমরা আমাদের শরীর কিভাবে আমেরিকার কাছে বন্ধক রেখেছি, তা আমাদের জাতীয় সংসদ যে চত্বর রয়েছে সেখানে দক্ষিণ প্লাজায় বাংলাদেশের মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের যে লেফট রাইট পদধ্বনি, তার জুতোর যে দাপট, এটা সংসদ চত্বরে যেভাবে পড়েছে, এর থেকে বোঝা যায় যে আমরা আসলে কোন পর্যায়ে আছি। এটা ইরান কখনো ক্ষমা করবে না, এটা লিখে রাখেন। কেন করবে না আমি বলি। ধরুন আমরা আলেকজান্ডারকে সবাই স্মরণ করি। আলেকজান্ডার পারস্য আক্রমণ করেছিল সম্রাট তৃতীয় দারায়ুসের জমানাতে। যেই যে এলাকা দিয়ে আলেকজান্ডার প্রবেশ করেছিল এবং যেই সমস্ত লোকরা আলেকজান্ডারকে সহযোগিতা করেছিল, তাদের ভিটে মাটিতে মানে বিরান করে দিয়েছে পারস্য জাতি, এবং এখন পর্যন্ত পারস্য জাতি আলেকজান্ডারকে ঘৃণা করে। এখন পর্যন্ত আলেকজান্ডারকে ঘৃণা করে। এগুলো একটা নেশন। তাদের একজন সম্রাট, সে ইউরোপ আক্রমণ করেছিল এবং সে পারেনি, প্রথমবার পারেনি। তিনি ছিলেন সম্রাট দারায়ুস। তো সেই দারায়ুস যেটা পারেনি, এবং সেখানে ওই যে ম্যারাথনের যে যুদ্ধ, সেই যুদ্ধে পারস্য বাহিনী পরাজিত হয়েছিল। এটার প্রতিশোধ নেওয়ার জন্য দারায়ুসের ছেলে 1 কোটি লোক নিয়ে, এর মধ্যে 53 লাখ সোলজার, পুরো ইউরোপ তছনছ করে ছেড়ে দিয়েছিল সম্রাট জার্কশেস। এই হলো ইরান। তো কাজেই সেই ইরান, হঠাৎ করে আমরা সেখানে গেলাম, কাউমা করে কান্নাকাটি করলাম, নট লাইক দ্যাট। দে উইল রিমেম্বার এভরিথিং, দে উইল রিমেম্বার। ফলে ইরানের এই যে নতুন অভ্যুদয় এবং সেখানে আমাদের যে অপরচুনিটি, এটি কতটা আসে আমি সন্দেহান। এক। অন্যদিকে যেটা হলো, এই যে আমরা ইরানের ওখানে ছুটে গেলাম, অলনে ছাড়েন, এটা আমেরিকা কোনো অবস্থাতেই স্বাভাবিকভাবে নিচ্ছে না। জামাত গেছে, এনসিপি গেছে, তারপরে হানজালায় গেছে, তারপর স্পিকার সাহেব গেছেন। এটা এই যে আমেরিকার যে লবিস্ট গ্রুপ আছে, এরা কেউ পছন্দ করছেন না, এবং কখনোই আসলে 2 নৌকায় পা দেওয়া যায় না। একটা কার্টুন দেখলাম যে জামাতের সভাপতিকে 2 নৌকায় দাঁড়িয়ে দিচ্ছে, একদিকে ইরানের পতাকা সম্বলিত একটা নৌকা আর একটা আমেরিকান পতাকা, এবং তিনি 2 নৌকায় পা দিয়ে বসে আছেন। 2 নৌকায় পা দিলে কি হয় আপনি বুঝতে পারেন ব্যাপারটা, ভেরি ডেঞ্জারাস। এগুলো স্মরণ করলেই হাত পা কাঁপতে থাকে। এখন আমাদের দেশে যারা রাজনীতিবিদ রয়েছেন, বিশেষ করে এখন যারা ক্ষমতায় আছেন, ক্ষমতার কাছাকাছি আছেন, ক্ষমতা আসতে চাচ্ছেন, উইথ ডিউ রেসপেক্ট, সেটি হলো তাদেরকে আমেরিকার ইতিহাস পড়তে হবে আরও, এবং পারস্যের ইতিহাস পড়তে হবে, একই সঙ্গে চীনের ইতিহাসও পড়তে হবে। দ্য 5000 গ্লোরিয়াস ইয়ার্স অফ চীন, একটা বই আছে বিখ্যাত, সেই সম্রাট শি হুয়ানটি থেকে এখন পর্যন্ত, সেটা পড়তে হবে। আদারওয়াইজ আপনি চীনকে মূল্যায়ন করতে পারবেন না। চীন ইজ নট, মানে বর্তমান প্রেসিডেন্টকে দিয়ে আপনি চীনকে বুঝতে পারবেন না। ও জাতির মধ্যে একটা ধারাবাহিকতা আছে। তারা একসময় ভারতবর্ষ আক্রমণ করেছিল, বহু বছর তারা ভারতবর্ষ শাসন করেছিল। কাজেই এত চীন, এই চীন
আমাদের দেশে যখন হর্ষবর্ধন ছিলেন তখন এই চীনের পরিব্রাজকরা আমাদের দেশে এসছে, হিউয়েন সাং, ফাহিয়েন। আমরা বাঙালিরা কি কখনো চীনে গেছি, 2 কলম লিখেছি? ওরা তো আমাদের আসছে। এখন ওই ধরনের বাঙালির ইতিহাস পেতে হলে আপনাকে সেই ফাহিয়েনের কাছে যেতে হবে, হিউয়েন সাংয়ের কাছে যেতে হবে, ইবনে বতুতার কাছে যেতে হবে। বাঙালির ইতিহাস যদি আপনাকে পেতে হয় তাহলে সেই যাকে বলা হয় অন্যান্য যে সকল ইতিহাসবিদ রয়েছেন তাদের কাছে যেতে হবে। আমরা বাঙালিরা 1000 বছর আগে আমরা কোনো লেখা আপনি পাবেন না। তো সেই দিক থেকে এই যে আমরা যে আচরণগুলো করেছি, অস্থির আচরণ করছি, আমরা অসংলগ্ন আচরণ করছি, আমরা আনপ্রেডিক্টেবল আচরণ করছি, ইরান যাচ্ছি, চীন যাচ্ছি, পাকিস্তান যাচ্ছি, আমেরিকা যাচ্ছি, যে আসছে তাকেই সব কিছু দিয়ে দিচ্ছি, ছেড়ে দিচ্ছি, আসেন আমার ঘরে আসেন, তুমি এসো আমার ঘরে এসো, বাহিরে আর থেকো না, সংসদ খুলে দিলাম, গণভবন খুলে দেবো, দরকার হলে বঙ্গভবন খুলে দেবো, বন্ধু তুমি আমাকে ভুলে যেও না, ছেড়ে যেও না। যখন তোমার বিপদ তোমাকে চিনবো না, আর যখন তোমার সুসময় সঙ্গে সঙ্গে আহালান ওয়া সাহালান বলে তোমার কাছে ছুটে যাবো, আর তুমি আমার মতো বেকুব হয়ে আমাকে জড়িয়ে ধরবে। এই যে বাঙালির যে অথর্বতা, নির্জীবতা, সেই নির্জীবতা এই যে সামনের যে দিনগুলো আসছে, বৈশ্বিক যে পরিস্থিতি, জিও পলিটিক্স, আমাদের যে আঞ্চলিক রাজনীতি, সেই রাজনীতিতে এখন যারা ছড়ি ঘোরাচ্ছেন তারা সবাই দেখবেন যে নিজেদের চাবুক নিজেদের পিঠে তারা মারছেন।